হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। 7/4/20 আজকে আমরা একটা হরর সিনেমা সম্পর্কে জানবো। তবে মজার ব্যাপারটা হচ্ছে কি, আজকের হরর সিনেমাটা কিন্তু আমি এক্সপ্লেন করবো না। আজকের হরর সিনেমাটা এক্সপ্লেন করবে হচ্ছে তোমাদের ভাবি সাহেবা। অ্যাকচুয়ালি তোমার ভাবিকে দিয়ে এক্সপ্লেন করানোর কারণটা হচ্ছে আমরা স্যাভেজের পরবর্তী যে সিরিজটা আনবো সেটার উপরে কাজ করছিলাম, তো মাঝখানে অনেক গ্যাপ থেকে যায়। এর জন্য তোমার ভাবিকে রিকোয়েস্ট করি যে একটা ভয়েস দেওয়ার জন্য। তো এই কারণে শুধুমাত্র আজকের ভিডিওটা তোমার ভাবির ভয়েসে যাবে। আর তোমাদের ভাবির ভয়েস যদি ভালো লাগে তাহলে মাঝে মাঝে আমি চেষ্টা করবো তোমার ভাবির ভয়েসে সিনেমা আনার জন্য। তবে যেহেতু আমার 5 বছরের অভিজ্ঞতা, 5 বছর ধরে আমি ইউটিউবিং করছি, তো আমি যেভাবে বোঝাতে পারবো আমার ভিডিও তোমাদের কাছে যত ভালো লাগবে, তোমার ভাবির কাছ থেকে অবশ্যই তোমরা অতখানি এক্সপেক্ট করতে পারো না, কারণ ও তার কাজ করে না এই সেক্টরে। তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো তোমরা কেউ কোনো নেগেটিভ কমেন্ট করো না। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা ওকে শিখিয়ে দেবে কমেন্টের মাধ্যমে। তাহলে হবে কি, আমি যদি অনেক ব্যস্ত থাকি তোমার ভাবিকে আমি টুকটাক র্যান্ডম এবং স্যাভেজে কাজ চালিয়ে নিতে পারবো। আর আমি কেন এখন এখান থেকে মুক্ত হতে যাচ্ছি আমি তোমাকে বলি, আমি 5 বছর ফেসলেস ভাবে এখানে কাজ করেছি। তো আমার আবার একটা শখ রয়েছে, সেটা হচ্ছে ভ্লগিং স্টার্ট করা। তো ভ্লগিং স্টার্ট করলে হবে কি, আমি এই সেক্টরের সময় একটু কম দিতে পারবো। তো এর জন্য তোমাদের ভাবিকে আমি প্রিপেয়ার করার চেষ্টা করছি, যাতে আমার অবর্তমানে টুকটাকও আমাকে সহযোগিতা করতে পারে। আমি যে একবার এগুলো ছেড়ে চলে যাবো তা না, কিন্তু মাঝে মাঝেও যাতে ব্যাকআপ দিতে পারে। তো আমি ভিডিওটা প্লে করে দিচ্ছি, তোমরা সবাই এনজয় করো। তবে এই ভিডিওতে একটা ছোট্ট কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে। তুমি যেটা করতে পারো, তুমি এখনই করবে কি, ডিসক্রিপশনে যাবে, ডুরাশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাবে। তো অ্যাড এখনই প্লে হবে, কিন্তু তুমি ডিসক্রিপশনে গিয়ে ডুরাশনে ক্লিক করো, সরাসরি মূল ভিডিওতে চলে যাও, তোমার অ্যাড দেখার দরকারই নেই। তো আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। হে গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি জেসমিন। আজকে আমরা একটি এক্সপ্লেন করতে যাচ্ছি একটি ইন্দোনেশিয়ান হরর ফিল্ম, যার নাম হলো সিকসা নেরেকা, অর্থাৎ জাহান্নামের আযাব বা দোজখের আযাব। এটি 2023 সালে রিলিজ পেয়েছিল এবং এখানে বোঝানো হয়েছে যে দোজখের শাস্তি বা দোজখের আযাব কিরকম ভয়ঙ্কর হতে পারে। তো চলো এখন মূল কাহিনীতে যাই। তো কাহিনীর শুরুতে আমরা সিয়াক নামের একজন প্রিস্ট বা হুজুর, ইমাম বলতে পারো, তাকে দেখতে পাই যে তার স্ত্রী রিকা এবং তার 4 জন বাচ্চার সাথে একটি মেয়ের ফিউনারেলে যায়, অর্থাৎ মৃত কার্যকলাপে যায়, মানে শেষকৃত্য অনুষ্ঠানে যায়। আসলে সিয়াক তার গ্রামের একজন অনেক বড় ইমাম ছিল বা হুজুর ছিল, আর কারো মৃত্যুতে বা এমন কিছু রিচুয়ালের জন্য সবাই সিয়াককে ডাকতো। তো এখন সিয়াকের পুরো পরিবার সেখানে যায়, আর তখন সিয়াকের এক মেয়ে, যার নাম ছিল তিয়াস, সে অন্য কোনো একটি রুম থেকে কারো চিৎকারের শব্দ শুনতে পায়। যখন তিয়াস সেই রুমে গিয়ে দেখে এবং সেখানে একটি মেয়ের আত্মাকে দেখতে পায়, যার ফিউনারেল বা শেষকৃত্য অনুষ্ঠানে তারা এসেছিল, এবং সে সেখানে গিয়ে দেখতে পায় যে সে মেয়েটির আত্মাকে কেউ যেন অনেক টর্চার করছে। আর এমনটা দেখে মনে হচ্ছে যে মেয়েটা যেন দোজখে জ্বলছে। তো এটা দেখে তো তিয়াস অনেক ভয় পেয়ে যায়, আর সে দৌড়ে নিজের বাবা সিয়াকের কাছে এসে বলে যে সেই মেয়েটির আত্মা দোজখে অনেক শাস্তি পাচ্ছে। যেটা শুনে তো মেয়েটির পরিবার অনেক কান্না করতে থাকে, আর সিয়াক তখন তার মেয়েকে চুপ করতে বলে। তো এরপরে আমরা অনেক বছর পরের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে সিয়াকের সব বাচ্চারাই এখন অনেক বড় হয়ে গিয়েছে। সিয়াকের আসলে 2 জন ছেলে ছিল এবং 2 জন মেয়ে ছিল, যেখানে ছেলেদের নাম ছিল সালে এবং ফাজার, আর তার মেয়েদের নাম ছিল তিয়াস এবং আজাইজা, যাদের ব্যাপারে আমরা একটু পরে অনেক ভালোভাবে জেনে নিব। তো এরপরে আমরা তিয়াসকে দেখি যে তার বাবাকে লুকিয়ে রিকার কাছে যায়, মানে তার মায়ের কাছে যায়, এবং তার নিজের ম্যাথ টেস্টের রেজাল্ট দেখায়, যেটার ভেতরে তিয়াস ফেল করেছে। কিন্তু সে তার মাকে বলে যে পরের বার অনেক হার্ড ওয়ার্ক করবে এবং পাস করবে, কিন্তু এই কথাটা যেন তার বাবা জানতে না পারে। এন্ড অবভিয়াসলি মায়েরা তো সব সময় গোপন রাখার চেষ্টা করে,
আর মায়েরা এরকমই হয়। তো তার মা তার উপরে বিশ্বাস করে এবং এই ব্যাপারে নিজের হাজবেন্ডকে না বলার সিদ্ধান্ত নেয়। তো এরপরে সালে মানে তার বড় ছেলে নিজের চাকরি থেকে বাড়ি ফিরে আসে আর তাকে দেখে মনে হচ্ছিল যে পুরো পরিবারে যেন একটা খুশির বন্যা চলে আসছে। এমনটা এই জন্যই কারণ সালে তাদের সব থেকে বড় ছেলে ছিল এবং তার একটা বেল রেপুটেড জব ছিল আর তার 3 ভাই বোন তারই মতো হতে চাইতো এবং সে তাদের জন্য কাইন্ড অফ মনে হয় একজন রোল মডেল, যে সবাই তার মতোই হতে চায়। তো সালের মা বাবা তার উপর তো অনেক গর্ব ছিল আর এটা তো আমরা অনেক পরিষ্কার ভাবেই দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, কিছুক্ষণ পরে সবাই যখন খাবার খেতে বসে পড়ে সেখানে সালে সবার জন্য উপহার নিয়ে এসেছিল এবং সবাই যার যার উপহার পেতে অনেক খুশি হয়ে যায়। এরই মধ্যে আবার তিয়াস তার উপহারের এক্সাইটমেন্টের কারণে তার যে ম্যাথ টেস্ট পেপারের রেজাল্ট ছিল সেটা সে নিচে ফেলে দেয়, যেখানে সে ফেল করেছিল। এখন অবভিয়াসলি এটা তো তার বাবা দেখে নেয় আর সে জানতে পারে যে তিয়াস এবারও পরীক্ষায় ফেল করেছে এবং তার এটার থেকেও এটা নিয়ে বেশি রাগ হয়েছিল যে তার স্ত্রী এবং তিয়াস দুজনেই এই কথা তার থেকে গোপন করেছে। এরপরে সন্ধ্যায় তিয়াসকে এটা নিয়ে অনেক শাস্তি দেয় আর তার হাতে বেত দিয়ে অনেক আঘাত করে এবং তাকে বলে তুমি এখন থেকে রুলস ফলো করার চেষ্টা করবে আর ভালোভাবে পড়াশোনা করবে। যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে সিয়াক একজন হুজুর ছিল, যে কারণে সে তার কালচার রুলস নিয়ে অনেক বেশি রুট ছিল এবং সে ছোটবেলা থেকে নিজের বাচ্চাদের অনেক ভালো তালিম দিতে বলতো এবং ভালো রুলস ফলো করার জন্য বলতো। তো এখন প্রায় রাত হতে চলেছে, তো তখনই সিয়াকের কাছে দিনির পরিবারের পক্ষ থেকে একটি কল আসে। এখন তোমরা ভাবতে পারো দিনি আবার কে? তো দিনি হলো সিয়াকের সব থেকে ছোট মেয়ে আজাইজার ফ্রেন্ড এবং ক্লাসমেট ছিল। তো দিনির পরিবার সিয়াকে এটা জানায় যে দিনি আজকে সন্ধ্যায় নিজের জীবন দিয়ে দিয়েছে বা আত্মহত্যা করেছে। তো তার মৃত কার্যকলাপের জন্য সিয়াককে সেখানে যেতে হবে। এরপরে এই খবর শোনার পর তো সবাই অনেক শকিং হয়ে গেছিল, কারণ কেউ তেমনটা কখনো দিনির কাছ থেকে আশাই করেনি। কিন্তু এর থেকেও বেশি শকিং ব্যাপার এটা ছিল যে আজাইজা, যার সব থেকে ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং সব থেকে বেশি ক্লোজ ছিল, সে দিনির মৃত্যুর খবর জানার পরেও কোনো রিয়াকশন করছিল না। মানে সে একদম নর্মাল অ্যাক্ট করছিল, যেমনটা কিছুই হয়নি বা তার কিছুই যায় আসে না। তো এরপরে সিয়াক আর রিকা দুইজনে দিনির ফিউনারালে যেতে থাকে আর তার সব বাচ্চাদেরকে তাদের সাথে যেতে বলে। এটার কারণে সালে তার সব ভাই বোনের পক্ষ থেকে নিজের বাবা মার কাছে কোনো একটা অজুহাত বানায়, যার কারণে তারা যেন সবাই ঘরেই থেকে যায়। কিন্তু সালে এমনটা কেন করছে এটা আমরা খুব শীঘ্রই জানতে পারবো। তো এরপর সিয়াক আর রিকা দুইজনে দিনির বাড়ির উদ্দেশ্যে চলে যায় আর তার 4 জন বাচ্চাকে বলে যায় তারা যেন বাড়ি ফিরে না আসা পর্যন্ত শান্ত থাকে। তো এরপরে কাহিনী আমরা জানতে পারি যে আজাইজা কয়েক সপ্তাহ আগে একটা সিঙ্গিং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল, যার ব্যাপারে সে তার বাবা মার কাছে লুকিয়েছিল। মানে তার বাবা মাকে এসব কিছুই বলেনি, কারণ তার বাবা অবভিয়াসলি একজন হুজুর ছিল, সে তো কখনোই মেনে নিবে না, তাই না? তো এখন আজাইজা সেই কম্পিটিশনে ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং আজকে রাতেই তার ফাইনাল পারফরমেন্স ছিল। তো যখন সালে এই কথা জানতে পারে তখন সে একটি প্ল্যান বানায়। তো রাতে যখন তাদের বাবা মা বাইরে যাবে তো তখন তারা সবাই অন্য গ্রামে গিয়ে আজাইজার যে সিঙ্গিং কম্পিটিশন ছিল সেটা দেখবে আর তাদের বাবা মা বাড়ি ফিরে আসার আগে তারা ফিরে আসবে। তো এই প্ল্যানের জন্য তো ফাজার আর আজাইজা তো রাজি হয়েছিল, কিন্তু তিয়াস এর জন্য একদমই রাজি ছিল না। আসলে তিয়াস তার বাবা মায়ের সব কথাই শুনতো আর সে তার বাবা মার অনুমতি ছাড়া কোনো কিছু করতো না, মানে সে অনেক লয়াল ছিল। তো সালে তার বাবা মার কাছে এই মিথ্যা বলেছে যে আমাদের সবার কিছু কাজ আছে, তো এই জন্য আমাদের ঘরে থাকতে হবে। কিন্তু সেখানে কেউই তিয়াসের কথা শুনে না আর ইভেনচুয়ালি তারা সবাই তিয়াসকে তাদের সাথে যাওয়ার জন্য অনেক কনভিন্স করতে থাকে। বলে না যে পিয়ার প্রেশার হয়, একদম সেরকম কথা ছিল। তো তারপরে তারা 4 ভাই বোন মিলে নদীর রাস্তা দিয়ে সেই গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সেখানে পৌঁছানো পর্যন্ত সেটা সব থেকে ছোট রাস্তা ছিল এবং তারা তাড়াতাড়ি গ্রামের একজন বুজুর্গকে দেখতে পায় এবং সে অন্য একটি লোকের সাহায্য নিয়ে নিজের বাড়ি চলে যাচ্ছিল। এখন সেই লোকটির দৃষ্টিশক্তি কম হওয়ার পরেও শুধুমাত্র গলার মানে সেই বৃদ্ধ লোকটি শুধুমাত্র গলার আওয়াজেই চিনতে পারে যে এই 4 জন হলো সিয়াকের সন্তান এবং তারা নদীপথ দিয়ে অন্য গ্রামে যাওয়ার জন্য চেষ্টা করছে। কারণ সে বয়স্ক লোকটি তখন সবাইকে সেই রাস্তা দিয়ে যেতে না করে, কারণ তখন আকাশ অনেক খারাপ ছিল এবং নদীতে পানি বাড়ার সম্ভাবনা অনেক ছিল। আর সাথে সাথে এখানে আমরা এটাও খেয়াল করি যে সালে মানে সে বয়স্ক লোকটিকে দেখার পর তাকে ইগনোর করে আর তার মুখের মধ্যে মানে কিছুটা ভয় চলে আসে। তারপরে তারা সেই বয়স্ক লোকটি কোনো কথাই শোনে না আর নিজের ভাই বোনকে নিয়ে সেই রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে এবং পরে সেটাই হয় যেটা হওয়ার সম্ভাবনা ছিল। তো এরপর হঠাৎ করে নদীর পানির স্তর এত বেড়ে যায় যে 4 জন বাচ্চাই নদীতে পিছলে পড়ে যায় এবং তারা সেখানে অনেক আঘাত পায় এবং সিন এখানেই কাট হয়ে যায়। অন্যদিকে আমরা তাদের মা রিকাকে দেখি যে সে বুঝতে পেরে যায় যে তার বাচ্চারা তাকে সাহায্যের জন্য ডাকছে। কিছুক্ষণ পরে যখন দুজনে বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে এসে তো তারা কাউকে দেখতে পায় না এবং পরে কিছু গ্রামবাসীর কাছ থেকে তারা এটা জানতে পারে যে এই বয়স্ক লোকটি তাদের 4 জন বাচ্চাকে নদীপথ দিয়ে অন্য গ্রামে যেতে দেখেছিল, কারণ এই সময় সেখান দিয়ে যাওয়াটা অনেক
বিপজ্জনক ছিল, কারণ নদীতে জোয়ার আসছিল এবং নদীর পানি অনেক বেশি বেড়ে গিয়েছে। এবং পরের দিন 4 জনকে সেই নদীতে খোঁজা হয়, যেখানে তারা সবাই অনেকক্ষণ খোঁজার পরে সালে এবং ফজরের ডেড বডি পায়, যাদেরকে দেখে তো তার বাবা সিয়াক একেবারে পুরোপুরি ভেঙে পড়ে। মানে এটা আনএক্সপেক্টেড, তাই না? তো পরে তাদের ডেড বডিকে বাড়িতে নিয়ে আসা হয়, যেখানে রিকা তার বাচ্চাদেরকে এমন ভাবে দেখে সে নিজেকে সামলাতে পারছিল না এবং সে অনেক কান্না করছিল। এরপর সিয়া কোনোভাবে তাদের তখন ডেড রিচুয়াল পারফর্ম করে, কিন্তু এখনো এদের দুজনের বডিকে কবর দেওয়া যাচ্ছে না, কারণ তাদের ভাই বোনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে আমরা সালেকে দোজকে দেখতে পাই, যেখানে তার চোখ খুলে আর সেখানে তার সামনে হাজার হাজার লোক হাজার হাজার আত্মাকে ছটফট করতে দেখে। দোজকে সবাইকে যেন আলাদা আলাদা শাস্তি দেওয়া হচ্ছিল, যেগুলো দেখতেই সালে তো মারাত্মক ভাবে কান্না করতে থাকে এবং এখানে তো দুনিয়ার মতো শাস্তি দেওয়া হচ্ছিল না। এনিওয়েজ, তখন দোজকের লোক যারা কালো পোশাক পরেছিল তাদের মধ্যে থেকে একজন সালের চুল ধরে টানতে টানতে একটা পাথরের কাছে নিয়ে যায়, যেখানে সবার আগে একটি বড় কাঁচি দিয়ে তার জিহ্বা কেটে দেওয়া হয়, যার কারণে সালে তখন পাগলের মতো ব্যথায় ছটফট করতে থাকে। এখানে সালের জিহ্বা এই জন্যই কাটা হয় কারণ সে তেমন ছেলে ছিল না যেমনটা তার বাবা মা তার ব্যাপারে ভাবতো, কারণ সে সব সময় নামাজের কথা বলে মিথ্যা বলতো এবং সে আগেই নামাজ পড়ে ফেলেছে এটা বলতো, এবং এভাবে সে কখনোই নামাজ পড়তো না। আর আমরা সেখানে ফজরকে দেখতে পাই, যাকে একটি জায়গায় বসিয়ে তার চোখে গরম লোহার সীসা ঢালা হচ্ছিল, যার কারণে তার চোখের মনি বাইরে বেরিয়ে আসে। আর এমনটা তার সাথে এই জন্যই করা হয় কারণ সেও কোনো ভালো ছেলে ছিল না, কারণ সেও তার বাবা মাকে লুকিয়ে অনেক অ্যাডাল্ট জিনিস দেখতো বা অ্যাডাল্ট ফিল্ম দেখতো, আর এমনকি সে প্রস্টিটিউটদের কাছেও যেত এবং তার অনেকগুলো গার্লফ্রেন্ডও ছিল। তো এইভাবেই দুজনকে একের পর এক অনেক শাস্তি দেওয়া হয়, যেগুলো বারবারই রিপিট করা হচ্ছিল, মানে তাদের শাস্তিগুলোকে বারবার রিপিট করা হচ্ছিল এবং তাদেরকে এরপর লাভায় ছটপট করার জন্য ফেলে দেওয়া হয়। তখন আমাদেরকে দেখানো হয় যে গ্রামবাসীরা তিয়াসকে অজ্ঞান অবস্থায় নদীতে খুঁজে পায় এবং তারপর তাকে হসপিটালাইজ করা হয়, মানে তাকে হসপিটালে নিয়ে যায়, মানে সে তার কোনো রকম জ্ঞান ছিল, মানে সে জীবিত ছিল, কিন্তু ডাক্তার এটা বলে যে এখনো বলা যাচ্ছে না যে তিয়াস বাঁচবে কি বাঁচবে না। তো এখন সিয়াকও তার বাচ্চাদের সম্পর্কে অনেক কিছুই জানতে পারে, যেমনটা সে তিয়াসকে সবসময় বকাঝকা করতো, এটা ভেবে যে সব থেকে অপদার্থ বাচ্চা ছিল, কিন্তু তিয়াসই ছিল তার সবগুলো বাচ্চাদের মধ্যে সব থেকে বেশি বুদ্ধিমান ছিল এবং সে তাদের সব রুলস ফলো করত আর কখনোই কোনো অন্যায় কাজ করতো না। তো এখন সিয়াক সালের ব্যাপারে সবকিছু জানতে পারে যে সে এখন পর্যন্ত তার ব্যাপারে যেটা ভেবেছিল সে সবকিছুই ভুল ছিল। সালে আসলে লোকেদের সাথে ফ্রড করত এবং তাদেরকে নকল টাকা এবং নকল ইন্স্যুরেন্স কিং বলে তাদের সাথে তাদের টাকা হাতিয়ে নিত এবং সাথে সাথে সে গ্যাবলিংও করত, আর এটাই ছিল তার মেন আর্নিং সোর্স। এবং সালে সে বয়স্ক লোকটিকে যে দেখানো হয়েছিল না, সেই লোকটির কাছেও এমনকি এক স্কিমের ব্যাপারে বলে তার কাছ থেকে টাকা নিয়েছিল, যে টাকা তাকে আর কখনই ফেরতই দেয়নি। আর এই কারণে যখন গত রাতে সে সেই বয়স্ক লোকটিকে দেখেছিল, মানে তখন সে তাকে দেখে অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। এবং অন্যদিকে রিকা এই কথা জানতে পারে যে তার ছেলে ফজর আসলে একজন ক্যারেক্টারলেস ছিল আর তার অসংখ্য গার্লফ্রেন্ড ছিল, এমনকি তার যে মৃত কার্যকলাপেও তার অনেক গার্লফ্রেন্ড এসেছিল। তারপর আমরা তিয়াসকে দোজকে দেখতে পাই, যেখানে তার উপরে কেউ কোনো টর্চার করছিল না। এরপরে তিয়াস যখন সেখান থেকে সামনে যায় এবং তখন সে তার ছোট বোন আজাইজাকে দেখে, যার সামনে সে দিনী রাতটাকেও দেখতে পায়, যে বারবার নিজেকে ফাঁসি দিচ্ছে এবং নিজের জীবন দিচ্ছিল। এরপর আমরা জানতে পারি যে আজাইজাই দিনীকে এতটাই মেন্টালি টর্চার করত, মানে বন্ধুত্বের নামে তাকে বলি করতো অনেক, যার কারণে দিনী নিজের জীবন দিয়েছিল। আর হ্যাঁ, এই জন্যই কিন্তু আজাইজার কোনো কিছুই মনে হচ্ছিল না যে তার এত ঘনিষ্ঠ বন্ধু মারা গিয়েছে। তো এরপরে আজাইজাকে তার শাস্তি দেওয়া হয়, যেখানে তার হাতকে বারবার কাটা হচ্ছিল, যার কারণে সে ব্যথায় অনেক ছটপট করতে থাকে। আর একটা বিষয় কি তোমরা এখানে বুঝেছো, যে আজাইজাও মারা গিয়েছে। শাস্তি শুধুমাত্র তারাই পাচ্ছিল যারা মারা গিয়েছে এবং তারা কিছু অন্যায় কাজ করেছিল। এরপরে 3 জন ভাই বোনকে একসাথে করে এক জায়গায় এনে শাস্তি দেওয়া হচ্ছিল, যেগুলো তিয়াস দেখতে পাচ্ছিল এবং সে সেই দোজকের লোকদেরকে আটকানোর চেষ্টা করে, যার মধ্যে তাদের মুখ থেকে কাপড় সরে যায়। আর আমরা খেয়াল করি যে এখানে তাদেরই সবার ইভিল ফর্ম, মানে 3 জন ভাই বোনেরই খারাপ পার্সোনালিটি নিজেদেরকে শাস্তি দিচ্ছিল। সেখানে তিয়াসও নিজের পার্সোনালিটিকে দেখতে পায়, কারণ ছোটবেলা থেকে সে তো কখনো খারাপ কিছু করেনি। তারপরে তিয়াসকে দোজক থেকে বাইরে বের করে দেওয়া হয় এবং আমরা অন্যদিকে দেখতে পাই যে হসপিটালে তার জ্ঞান ফিরে এসেছিল। তিয়াকো তখন আজাইজার ডেড বডিও পেয়ে যায় এবং যার সাথে তার ডেড রিচুয়াল করার পরে সে 3
তিনজনকে কবর দিয়ে দেয়। তো এরপরে সিনেমার শেষ দৃশ্য যেখানে আমরা সিয়াক, রিকা আর তিয়াসকে দেখতে পাই, তারা তিনজনই নামাজ পড়ছিল, যেখানে আমরা বুঝতে পারি যে সিয়াক তিয়াসকে ছোটবেলা থেকে বুঝিয়েছিল যে অন্যায় কাজের বদলে দোজখে শাস্তি দেওয়া হয়, আর তার তিনজন বাচ্চার সাথে যা কিছু হয়েছে সেগুলো সব এইসবের জন্যই হয়েছিল। আর আমার মনে হয় যে এদের কাছে কোনো স্পেশাল কোনো শক্তি ছিল যার কারণে তারা এসব কিছু জিনিস দেখতে পেত। আর তোমাদের কি মনে আছে যে শুরুতে তিয়াস একটা আত্মা দেখেছিল যে জাহান্নামে জ্বলছিল, আর যখন সে এই কথা তার বাবাকে এসে বলছিল তখন সে তাকে শান্ত করে দিয়েছে। আমার মতে এরা দুজনেই আত্মাকে দেখতে পারতো, যার কারণে তিয়াসও এটা দেখেছে যে তার ভাই বোনের সাথে কি হয়েছে আর তাদের উদ্দেশ্যই কি ছিল। আর এসবের কারণে তিয়াস বুঝেছে যে সে কখনই আর ভুল রাস্তায় হাঁটবে না, কারণ সে দেখতে পেয়েছিল সে যদি ভুল করে তাহলে তার সাথে কি হতে পারে। এবং এরই সাথে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। তো গাইস, এটা ছিল শিক্ষা নেরেকার কাহিনী, মানে দোজখের যে ভয়ানক আযাব বা শাস্তি। আশা করি যে তোমাদের এই ইন্দোনেশিয়ান হরর সিনেমাটি ভালো লেগেছে। আর তোমরা যদি এই মুভিটি দেখতে চাও তাহলে এটি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, তোমরা দেখতে পারো। আর এই মুভি থেকে বোঝা যায় যে তোমরা কখনোই ভুল কাজ করবে না, সবসময় ভালো কাজ করার চেষ্টা করবে। আর তোমাদেরকে সতর্ক হয়ে থাকতে হবে যেন তুমি কখনো কোনো ভুল কাজ না করো। আর এমনটা নয় যে তোমাকে শুধু দোজখে শাস্তি দেবে, যদি তুমি ভালো কিছু করো তার ফলও তুমি দুনিয়াতেই পাবে, আর যদি তুমি খারাপ কিছু করো তার শাস্তিও কিন্তু তুমি দুনিয়াতে ভোগ করতে পারবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকে সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।